সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের উভয়ের জন্যই আমরা ক্লাস করব, বিজ্ঞান ক্লাস। সপ্তম এবং অষ্টম শ্রেণীর উভয়ের জন্যই আমরা আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়টা নিয়ে আলোচনা করব, যেখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। এটা কিন্তু সপ্তম অষ্টম উভয়ই করতে পারবে, তোমাদের উভয়ের সেম জিনিস এখানে রয়েছে। চলো ক্লাসটা আমরা শুরু করি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তোমাদের সামনে উপস্থাপন করি। যেখানে আমরা এই যে তোমাদের ষষ্ঠ অধ্যায়টা নিয়ে আমরা চলো আলোচনা করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এইভাবে আমি তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি, যেগুলো তোমাদের দেখবে সৃজনশীল প্রশ্নের ভিতরে বা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এগুলো থাকবে। চলো দেখে দেখ, লোহার ল্যাটিন নাম কি? আসলে আমরা মৌলিক পদার্থ সম্পর্কে জানি। মৌলিক পদার্থ যেখানে আমরা জানি যে পদার্থটিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থটি ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় কি? মৌলিক পদার্থ। তো এই মৌলিক পদার্থগুলোর মধ্যে আমরা জানি এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। তার মধ্যে লোহা একটি পদার্থ, এবং প্রত্যেকটা মৌলিক পদার্থকে একটা নির্দিষ্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তার ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে বা প্রথম দুই অক্ষর দিয়ে। অনেক সময় একটার সাথে আরেকটা মিলে যায়, তখন প্রথম অক্ষর বা প্রথম দুই অক্ষর দিয়ে প্রকাশ না করে তাকে ল্যাটিন নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন লোহা, এটার ফেরাম দিয়ে প্রকাশ করে। লোহার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, ফলেকে প্রকাশ করে FE দিয়ে। কারণ লোহার ল্যাটিন নামটা হচ্ছে ফেরাম। লোহার ল্যাটিন নাম হলো ফেরাম। লোহার ল্যাটিন নাম কি? এক নাম্বার আমরা বলতে পারি লোহার ল্যাটিন নাম ফেরাম, যেখানে আমরা প্রতীক প্রকাশ করি লোহার FE দিয়ে। আচ্ছা, 2 নম্বরে আসি। NH3 এটি যৌগিক পদার্থ কেন? প্রথম কথা হচ্ছে NH3 কি? NH3 একটি যৌগ, তার নামটা একটু বলে রাখি, অ্যামোনিয়া। NH3 হচ্ছে অ্যামোনিয়া, মনে রাখতে হবে। তার মধ্যে আরেকটি যৌগ আছে NH4, একে বলে অ্যামোনিয়াম। তাহলে অ্যামোনিয়া একটি যৌগ কেন? প্রথম জানতে হবে যৌগিক পদার্থ কাকে বলে। তাহলে লিখতে হবে, কোনো পদার্থের মধ্যে যদি একাধিক মৌলিক পদার্থ থাকে, বা যে পদার্থকে তুমি ভাঙলে বা বিশ্লেষণ করলে তার মধ্যে একাধিক মৌলিক পদার্থ থাকবে, সে পদার্থটিকে বলবে কি? যৌগিক পদার্থ। তাহলে অ্যামোনিয়ার মধ্যে দেখো, নাইট্রোজেন একটি পদার্থ রয়েছে, হাইড্রোজেন একটি পদার্থ রয়েছে। দুটি মৌলিক পদার্থের সমন্বয়ে কিন্তু এই পদার্থটি গঠিত হয়েছে, তাই অ্যামোনিয়াকে বলবে যৌগিক পদার্থ। এখন তুমি বলতে পারো যে অ্যামোনিয়া কেন যৌগিক পদার্থ? এই প্রশ্নের উত্তরে আমরা 2 নম্বরের প্রশ্ন আসে এটা আসলে। তাহলে আমরা বলে দিলাম যে অ্যামোনিয়া প্রথমে যৌগিক পদার্থের সংজ্ঞা দিব, তার সাথে রিলেট করে বলবো যে এর মধ্যে যেহেতু একাধিক মৌলিক পদার্থ হিসেবে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, দুইয়ের সমন্বয়ে পদার্থটি গঠিত, তাই অ্যামোনিয়াকে কি বলা হচ্ছে? যৌগিক পদার্থ বলা হচ্ছে। যথেষ্ট ব্যাখ্যা হিসেবে পদার্থ কাকে বলে? পদার্থ হচ্ছে আসলে কি বলতো, যার ভর আছে, যাকে বল প্রয়োগে বাধা দান করে, যার আয়তন আছে, যে স্থান দখল করে, সে হচ্ছে পদার্থ। তাহলে এখান থেকে যে কোনো কয়েকটা কথা দিয়ে তুমি পদার্থ সংজ্ঞাটা দিয়ে দিবে। পদার্থ সংজ্ঞাটা দিয়ে দিবা, যার ভর আছে, যে আয়তন দখল করে, যে বল প্রয়োগে বাধা দান করে, সে হচ্ছে কি? পদার্থ। তাহলে আমরা পদার্থ বিষয়টাও বুঝে গেলাম। এরপর আমরা চলে আসবো লোহার পানি, চিনি, লোহার গুঁড়ো, লবণ, এই উপাদানগুলো কি উপাদান দ্বারা গঠিত? এই সমস্ত পদার্থগুলো কি উপাদান দ্বারা গঠিত? দেখো এখানে পানি তুমি জানো, পানির যদি আমরা একটু সংকেতের কথা আলোচনা করি, পানি হচ্ছে H2O, যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বয়ে পানি গঠিত। হাইড্রোজেন ও অক্সিজেন সমন্বয়ে পানি গঠিত। এছাড়া তোমার হচ্ছে এখানে সে কি উপাদান দিয়ে গঠিত? হাইড্রোজেন, অক্সিজেন। এবং হাইড্রোজেনের কয়টি পরমাণু আছে? এই যে 2 আছে নিচে না, এখানে এটা পরমাণুর সংখ্যা বোঝাচ্ছে। হাইড্রোজেনের 2টি পরমাণু ও অক্সিজেনের একটি পরমাণু বোঝাচ্ছে। তাহলে হাইড্রোজেনের 2টি পরমাণু রয়েছে এবং অক্সিজেনের একটি পরমাণু দ্বারা এই পানির অণুটি গঠিত হয়েছে। তাহলে পানি যৌগিক পদার্থ। পানি কি পদার্থ বলো? যৌগিক পদার্থ। এখন যদি আমরা একটু চিনির কথায় আসি, যে চিনি কি পদার্থ? আমরা চিনির কথায় বলতে পারি, দেখো C12H তোমার হচ্ছে 22
O11 এটা হচ্ছে যে চিনির সংকেত, ঠিক আছে। O11 H2O বেরিয়ে গেছে, তোমার গ্লুকোজকে দ্বিগুণ করে দিয়ে আমি ঠিকভাবে মনে রাখি জানো, গ্লুকোজ C6H12O6 এটা গ্লুকোজের সংকেত। এই গ্লুকোজের সংকেতকে 2 দ্বারা গুণ করে দিবা, এরপর একটা পানির অণু বের করে নিলেই চিনি। যদি কারো মনে না থাকে মুখস্থ করে ফেলো, C12H22O11, অর্থাৎ সি হচ্ছে কি কার্বন, এছাড়া কি আছে এখানে হাইড্রোজেন, এছাড়া কি আছে এখানে অক্সিজেন। তাহলে একাধিক মৌলিক পদার্থ দিয়ে যেহেতু চিনি গঠিত হয়েছে, তাহলে চিনি একটি কি পদার্থ বলো, যৌগিক পদার্থ। এখানে কার্বনের কয়টি পরমাণু আছে, 12টি। হাইড্রোজেনের কয়টি পরমাণু আছে, 22টি। অক্সিজেনের কয়টি পরমাণু আছে, 11টি। তাহলে আমরা এখানে এই যে চিনির সংকেতটা গঠন আমরা বুঝতে পেরেছি। চিনি। এরপর হচ্ছে লোহার গুঁড়ো। লোহার গুঁড়ো কি পদার্থ, লোহার গুঁড়ো কি দ্বারা গঠিত? অবশ্যই লোহার গুঁড়া সেই আয়রন মানে হচ্ছে তোমার ফেরাম থেকে এসেছে। লোহার গুঁড়ো এসেছে, লোহার গুঁড়ো মানে লোহার গুঁড়ো মানে হচ্ছে আয়রন। লোহার গুঁড়ো, লোহার সম্পূর্ণ পদার্থ, লোহার টুকরো সবকিছুর মধ্যে সে আয়রনই রয়েছে, মানে ফেরাম, সেটা মৌলিক পদার্থ। লোহা সম্পূর্ণ ভিতরে সবগুলো মৌলিক পদার্থ, সেখানে অন্য কোনো পদার্থ নাই, তাই সে মৌলিক। কারণ লোহার গুঁড়ো সে অবশ্যই মৌলিক পদার্থ, তার মধ্যে শুধু আয়রনই রয়েছে, মানে ফেরাম থেকে যেটা এসেছে। তাহলে এরপর বলছে লবণ। আমরা জানি আমাদের যে খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড NaCl, একে কি বলে, সোডিয়াম ক্লোরাইড। এটিও যৌগিক পদার্থ। কেন? সোডিয়াম এবং ক্লোরিনের সমন্বয়ে গঠিত। সোডিয়াম এবং ক্লোরিনের সমন্বয়ে গঠিত একটি সোডিয়াম পরমাণু ও একটি ক্লোরিন পরমাণু মিলেই একটি লবণ, খাবার লবণ। অনেক প্রকারের লবণ আছে কিন্তু, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড, এরকম অনেক প্রকারের লবণ রয়েছে, কিন্তু মনে রাখবে সোডিয়াম ক্লোরাইড, আমরা যে খাবার লবণটি খাই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটি একটি যৌগিক পদার্থ। এরপর দেখো পিও কিউ, মনে করো দুটি পদার্থ মিলে একটা আর গঠন করেছে। তাহলে বিষয়টা খেয়াল করো, পি আর কিউ মিলে গঠন করেছে আর, পি আর কিউ মিলে গঠন করেছে আর। যে আর এর মধ্যে ইলেকট্রন সংখ্যা বলছে 10টি। তাহলে একটু ভাবো তো, যে পি এমন একটা পদার্থ, কিউ এমন একটা পদার্থ যারা যোগ করে একটা নতুন পদার্থ এসেছে, সেই পদার্থটির ইলেকট্রন সংখ্যা যা তোমাদেরকে শিখিয়েছিলাম। ইলেকট্রন সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, আবার প্রোটন সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই যে 10 ইলেকট্রন সংখ্যা মানে কিন্তু 10 প্রোটন সংখ্যা। এরকম কে হতে পারে? দেখো তো, আমি যদি এভাবে বলি যে তোমার হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে গঠিত হয় পানি, এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া যাবে না, এখানে তীর চিহ্ন দেওয়া যাবে। ইকুয়াল চিহ্ন দিলে সমতা বিধান করতে হয়। তাহলে পি আর কিউ, হাইড্রোজেন ও অক্সিজেন মিলে পানি গঠিত হয়। এখন তুমি যদি একটু পানির মধ্যে ইলেকট্রন সংখ্যার চিন্তা করো, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি, কিন্তু এখানে 2টি হাইড্রোজেন, তাই 1 যোগ 1 সমান কয়টি ইলেকট্রন আছে? 2টি। আর এই 2 এবং 8 যোগ করলেই হয়ে গেল 10টি ইলেকট্রন। তার মানে আমরা বুঝতে পারলাম এই পি হবে হাইড্রোজেন, এই কিউ হবে তোমার হচ্ছে যে অক্সিজেন, যারা মিলে পানি গঠন করেছে, যে পানিতে আসল ইলেকট্রন, মোট ইলেকট্রন হচ্ছে 10টি। ওরা এইভাবেই তোমাকে বুঝাতে চেয়েছে, পি ও কিউ দুটি পদার্থ, তারা এমন দুটি পদার্থ মিলে যে নতুন আর গঠন করেছে, সে আটটি কি? সে আটটি হচ্ছে পানি। কেন? পানির ইলেকট্রন সংখ্যা কয়টি? 10টি। ঠিক আছে। এরপরে কি বলছে? বলছে এই যে আর যোগের বিশ্লেষণ করো। আচ্ছা, আর যোগের বিশ্লেষণে আমি আগেও আলোচনা করেছি যদিও বা, সেখানে আমরা কি বলবো? আর যোগটি হচ্ছে পানি, যেখানে 2টি হাইড্রোজেন পরমাণু রয়েছে, তারপরে 1টি অক্সিজেন পরমাণু রয়েছে, তারপরে কি বলা যায়? এটির একটি এক অণু পানি বলা যায়, এক অণু পানি বলা যায়। তারপর একে যৌগিক পদার্থ বলা যায়, একাধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগিক পদার্থ বলা যায়। কেন? হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত। এছাড়া একে সার্বজনীন দ্রাবক বলা যায়।
কেন? পানি এমন একটি পদার্থ যে সবাইকে মিশিয়ে দিতে পারে। সবচেয়ে বেশি কে মিশাতে পারে? পানি। তেল কি মিশাতে পারবে? অন্য কোনো তরল পদার্থকে অন্যকে মিশাতে পারবে, কিন্তু পানি অন্য কারোর সাথে মিশে যেতে পারে, অন্যকে মিশাতেও পারে ভালো, তাই পানিকে বলে সার্বজনীন দ্রাবক। আর যোগের বিশ্লেষণ পিও কিউ পরমাণুর গঠন দেখো, পিও কিউ পরমাণুর যে গঠন বলছে, যেমন পি পরমাণু হচ্ছে হাইড্রোজেন, এর পারমাণবিক সংখ্যা 1, এর ইলেকট্রন সংখ্যাও 1। যখন তুমি একটা হাইড্রোজেনের গঠন আঁকবে তার মধ্যে ইলেকট্রন থাকবে 1টি। অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। ঠিক আছে, তাহলে তার অক্সিজেনের এরকম অক্সিজেন প্রথম কক্ষপথ, এখানে থাকবে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথ এখানে থাকবে 6টি ইলেকট্রন, এখানে থাকবে 6টি ইলেকট্রন। এই হচ্ছে অক্সিজেনের পরমাণুর গঠন। তোমাকে মনে রাখতে হবে যে অক্সিজেনের মধ্যে পারমাণবিক সংখ্যা কয়টি, সেটাই তার হবে ইলেকট্রন সংখ্যা। তাহলে এইভাবে করে আমরা অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা বুঝতে পেরেছি। চলো তোমাদেরকে ইলেকট্রন সংখ্যা এর বিভিন্ন সিস্টেমগুলো একটু শিখিয়ে দিই। যেমন দেখো সোডিয়াম নিচে দিয়ে কোনো এভাবে লিখলে মনে রাখবে সেটা তার কি বুঝায়, সেটা তার পারমাণবিক সংখ্যা বুঝায়। আর এই পারমাণবিক সংখ্যা মানেই হলো কি সংখ্যা বলতো? প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করে জেড দিয়ে, প্রোটন সংখ্যাকে প্রকাশ করে পি দিয়ে, এবং এটাই হলো ইলেকট্রন সংখ্যা, এবং এটাই হলো ইলেকট্রন সংখ্যা যাকে ই দিয়ে প্রকাশ করে। যাকে কি দিয়ে প্রকাশ করে? ই দিয়ে। তাহলে পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করে জেড দিয়ে, প্রোটন সংখ্যাকে প্রকাশ করে পি দিয়ে, ইলেকট্রন সংখ্যাকে প্রকাশ করে পি দিয়ে, যেটা এই যে কোনো একটা পরমাণুর বাম দিকে নিচে লিখতে পারে। আর উপরে যেটা লিখবে এরকম করে কিছু লিখলে, আর না লিখলে তুমি নিজে লিখতে পারবে, এই জিনিসটাকে বলে ভর সংখ্যা বা নিউক্লিয়ন, দন্তন নিউক্লিয়ন সংখ্যাও তাকে বলা যায়, যাকে প্রকাশ করে এ দিয়ে। যাকে কি দিয়ে প্রকাশ করে? এ দিয়ে। কয়েকটা সূত্র জেনে রাখি, আমাদের অঙ্কের জন্য লাগবে। এখানে কিছু অঙ্ক আসে, কিরকম দেখো তো। মনে রাখবে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে ভর সংখ্যা। এখন আমরা তো নিউট্রন সংখ্যা শিখি নাই। মনে রাখবে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তাহলে এখানে ভর সংখ্যা কত? 23। উপরেরটা কি ভর সংখ্যা বলেছিলাম? প্রোটন সংখ্যা কত? 11। তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই চলে আসবে নিউট্রন সংখ্যা, এবং সেটা কত? 23 থেকে 11 গেলে কত বলতো? 12। নিউট্রন সংখ্যা কত? 12। মনে রাখবে তাহলে প্রোটন যোগ নিউট্রন সমান হচ্ছে ভর। তো আমি এখান থেকে চাইলে কিন্তু প্রোটন বের করতে পারি, এ মাইনাস এন। আমি এখান থেকে চাইলে নিউট্রন বের করতে পারি, এ মাইনাস পি। আবার আমি ভরও বের করতে পারি, পি প্লাস এন। তাহলে প্রোটন এবং নিউট্রন জানাটা আমাদের খুবই জরুরি। এটা নর্মাল একটি অবস্থা থেকে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা বের করার নিয়ম। কিন্তু যদি চার্জিত থাকে, কিন্তু যদি এখানে এই সোডিয়ামের উপর এভাবে একটা প্লাস চিহ্ন দিয়ে দেয়, মানে তাকে আয়নিত বোঝাচ্ছে, তাকে চার্জিত বোঝাচ্ছে, তখন আমাকে কি করতে হবে? তখন দেখো সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র ইলেকট্রন সংখ্যা, আমি এখানে কি বলেছিলাম যখন প্লাস ছিল না তখন বলেছিলাম 11, বাকি সবগুলো ঠিক থাকবে, শুধু ইলেকট্রন সংখ্যাটা চেঞ্জ হবে। সেখানে কি হবে? প্রোটন যা ছিল বা ইলেকট্রন আমি যা বুঝতাম সেখান থেকে একটা প্লাসের কারণে একটা মাইনাস হয়ে যেতে হবে। যদি প্লাস আকারে থাকে সেখানে প্রোটন সংখ্যা কত? 11, সেখানে নিউট্রন সংখ্যা কত? 12, সেখানে ভর সংখ্যা কত? 23, সেখানে অন্য যা সংখ্যা পারমাণবিক সংখ্যা কত? 11। কিন্তু সেখানে ইলেকট্রন সংখ্যার 11 নাই। ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে বলতে হবে 11 বিয়োগ 1, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি? প্লাস। যেমন তোমাদেরকে চলো একটা মাইনাস দিয়ে বুঝাই, একটু স্কিপ করে পিছন দিকে টেনে টেনে বুঝবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সপ্তম শ্রেণীর জন্য লাগবে, অষ্টম শ্রেণীর জন্য লাগবে। যেমন দেখো আমি একটা তোমার হচ্ছে অক্সিজেন লিখলাম। অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা 8, তার ভর সংখ্যা হচ্ছে 16। তাহলে আমি যদি বলি যে তার প্রোটন সংখ্যা কত? 8, তার ইলেকট্রন সংখ্যা কত? 8, তার পারমাণবিক সংখ্যা কত? 8। আমি আগের ইয়াটাতে লিখে দিয়েছিলাম যে কোনটাকে কি বলছে, পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করে। তার ভর সংখ্যা কত? 16। তার নিউট্রন কত? a মাইনাস পি, 16 থেকে 8 বিয়োগ করলে 8। তার সবকিছু ঠিক আছে, কিন্তু যখন তোমাকে এখানে এইভাবে দিবে, একটা 2 মাইনাস দিবে,
অক্সিজেনের পাশে এরকম উপরে করে একটা 2 দিবে, এটা চার্জ বোঝাচ্ছে। অক্সিজেন ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং অক্সিজেনের আয়ন, অক্সিজেনের যে আয়ন সেটা হচ্ছে ঋণাত্মক আয়ন, তাহলে অক্সিজেন 2 তার মানে সে যখন ইলেকট্রন সংখ্যা যদি আমি এখান থেকে বলতে যাই, যখন মাইনাস থাকবে তখন কিন্তু প্রোটন ছিল 8টি, মাইনাসের কারণে প্লাস দিতে হবে। কয়টি প্লাস দিতে হবে? 2টি প্লাস, তখন ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 10টি। যখন এই O2 মাইনাসের যদি বলা যায় আমাকে পরমাণুর গঠন আঁকো, তাহলে অক্সিজেন প্রথম কক্ষপথে দিবা 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে দিবে কয়টি ইলেকট্রন দিবে? 8টি ইলেকট্রন, কারণ 2 আর 8 মিলে কত হবে? 10। অথচ অক্সিজেন কিন্তু হচ্ছে নরমালি 8, 2 আর 6, কিন্তু যখন সেখানে আমি O2 মাইনাস দিতে হলো তখন 10টি ইলেকট্রন বোঝাতে হবে। আশা করছি সবাই এটুকু বুঝে সবাই বুঝেছে। দেখো এই প্রশ্নটি খুব বেশি গুরুত্বপূর্ণ যে H2O 2H এর মধ্যে পার্থক্য কি, O2O তোমার O এর মধ্যে পার্থক্য কি। প্রথমে দেখো H2O 2 এর মধ্যে পার্থক্য যদি লিখে দিই তোমাদেরকে কয়েকটি আমি, H2O 2H, এখানে আসলে H2 বলতে হাইড্রোজেন এই পাশে হাইড্রোজেনের কি বোঝাচ্ছে? একটি অণু, আর এখানে বোঝাচ্ছে হাইড্রোজেনের 2টি পরমাণু। এরপরে কি লিখবে? H2 বলতে বোঝাচ্ছে হাইড্রোজেনের 2টি পরমাণু যারা সংযুক্ত অবস্থায় আছে, 2টি পরমাণু কি অবস্থায় আছে? সংযুক্ত অবস্থায় আছে। আর এখানে 2টি পরমাণু অসংযুক্ত অবস্থায় আছে। এখন তোমার এখানে সংযুক্ত অসংযুক্ত তুমি কি বলতে চাও, কি বলতে চাইলাম এখানে আমি, খেয়াল করে দেখো। এই যে হাইড্রোজেন পরমাণু, তার একটি কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে। এখন তোমরা তো জানো যে এখানে তারা কিন্তু স্থায়িত্ব অর্জন করতে চাই, পরমাণুগুলো সবসময় স্থায়িত্ব অর্জন করতে চাই, এবং 18 নম্বর গ্রুপের মৌলগুলো স্থায়িত্ব অর্জন করা অবস্থায় থাকে। সবাই কিন্তু সে 18 নম্বর গ্রুপের মৌল কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এরকম আরো কয়েকটি আছে, এদের মতন হতে চাই। যেমন হাইড্রোজেনেরও যেহেতু শেষ কক্ষপথে একটি আছে, সে 2টি হাইড্রোজেন পেয়েছে H2, তাই আরো একটি হাইড্রোজেন তার সাথে এইভাবে বন্ধনে শেয়ার করে আরেকটি ইলেকট্রন শেয়ার করে। এই হাইড্রোজেনটা একটু শেয়ার করলো, এই হাইড্রোজেন শেয়ার করলো, এখানে দ্বিত্বক নীতি অনুসরণ করেছে, 2 এর নিয়ম অনুসরণ করেছে। ঠিক আছে, করে তারা কি হয়েছে? স্থায়িত্ব অর্জন করেছে। তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, এতে সে স্থায়ী হয়েছে। কেমন? এভাবে সে সংযুক্ত অবস্থায় আছে। আর এখানে হাইড্রোজেন দুটো, ও আলাদা অবস্থায় রয়েছে, ফলে সে অসংযুক্ত বোঝাচ্ছে। ফলে সে কি বোঝাচ্ছে? অসংযুক্ত বোঝাচ্ছে। চলো ও এবং O2 এর পার্থক্যটা একটু দেখে নিই, সেটাকে আমরা কিভাবে তাহলে বুঝিয়ে দিব। একই কথাগুলো লিখতে হবে আবার। O এবং O2, এখানে অক্সিজেনের একটি পরমাণুকে বোঝাচ্ছে। এখানে কয়টি পরমাণু আছে? 2টি পরমাণুকে বোঝাচ্ছে। এখানে অক্সিজেনের একটি পরমাণু যা অসংযুক্ত অবস্থায় আছে। আবার লিখে দিচ্ছি, একটি পরমাণু অসংযুক্ত অবস্থায় আছে। এখানে 2টি পরমাণু সংযুক্ত অবস্থায় আছে। তাহলে সেই জিনিসটা কিরকম? এই যে দেখো, অক্সিজেন তার প্রথম কক্ষপথে থাকে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে থাকে 6টি ইলেকট্রন, মোট মিলে হলো 8টি। আর এখানে করবে কি, এই একটি অক্সিজেন তার প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথেও 6টি ইলেকট্রন থাকে ওর মতন। ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথে 6টি ইলেকট্রন থাকবে ওর মতন, এখানে একটি, এখানে একটি। কিন্তু আরো একটি অক্সিজেন তার সাথে শেয়ারে একটি ইলেকট্রন শেয়ার করবে। এই অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টি, আর দ্বিতীয় কক্ষপথে তার 6টির মধ্যে সে একটি এখানে শেয়ার করেছে, সেও একটি ইলেকট্রন শেয়ার করেছে। ফলে কি হয়েছে দেখো, তুমি এই অক্সিজেনের দিকে তাকাও, এই অক্সিজেনটা কিন্তু শেষ কক্ষপথে, তার ইলেকট্রন সংখ্যা এখন কয়টি হয়ে গেল? 2, 4, 6। O2 হতে গেলে তার কিন্তু 8টি হতে হবে।
8টি হতে হলে কিভাবে হবে, এই যে দেখো, লুক এট দিস, এই যে দেখো ইলেকট্রনটাকে তারা এখানে শেয়ার করে নিক, 2টি করে ইলেকট্রন শেয়ার করবে। নর্মালি দেখো এই অক্সিজেনের এখানে কয়টি ছিল বলো, 2টি ছিল, ওকে ফাইন। এই অক্সিজেনেরও কয়টি ছিল, এই 4টির পরে আর 2টি ছিল, তাহলে এই দুটি করে তারা শেয়ার করেছে। তো উপায়টা লাভটা কি হলো দেখো, এই অক্সিজেনকে ধরো, এই অক্সিজেনে কিন্তু 2 2 4, এখানে 4, 8টি ইলেকট্রন বানাইছে। এই অক্সিজেনকে আলাদা করে দেখো, এই অক্সিজেনের 2, এখানে 2 2 4 আর এখানে 4, মোট 8টি ইলেকট্রন করেছে। সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন করার মাধ্যমে সে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, 28 অর্থাৎ হচ্ছে তোমার নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে নিষ্ক্রিয় গ্যাস, এবং সে স্থায়িত্ব অর্জন করেছে, সে অধিকত স্থায়ী হয়েছে। তুমি আরো বলতে পারো যে এখানে অক্সিজেন কিন্তু একটি মৌলিক অণু আকারে নিজেকে প্রকাশ ঘটাচ্ছে, আর এখানে অক্সিজেনটা মৌলিক পদার্থ আকারে নিজেকে প্রকাশ ঘটাচ্ছে, ঠিক আছে না? তুমি এর আগেরটাতে বলতে পারতে যে 2H এর ক্ষেত্রে হাইড্রোজেনের প্রতীক কিংবা হাইড্রোজেনের মৌলিক পদার্থ বোঝাচ্ছে, আর H2 এর ক্ষেত্রে হাইড্রোজেনের অণু, হাইড্রোজেনের মৌলিক অণু বোঝাচ্ছে। এভাবে করে আমরা কিন্তু কয়েকটি জিনিস লিখে দিতে পারি। চলো এরপর আমরা পটাশিয়াম নাইট্রেট KNO3, KNO3 হলো পটাশিয়াম নাইট্রেট, সেটাকে একটু এক্সপ্লেইন করি। KNO3 এটি হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। আমি যদি একটু H2SO4 এর কথা বলি, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? দেখি বলো পটাশিয়াম নাইট্রেটে কি কি আছে? পটাশিয়াম আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, 3টি মৌলিক পদার্থ আছে, ফলে এটি একটি যৌগিক পদার্থ। পটাশিয়ামের 1টি পরমাণু রয়েছে, নাইট্রোজেনের 1টি পরমাণু রয়েছে, অক্সিজেনের 3টি পরমাণু রয়েছে। মোট পরমাণু সংখ্যা কয়টি যদি জিজ্ঞেস করি, পটাশিয়াম 1টি, নাইট্রোজেন 1টি, অক্সিজেন 3টি, তাহলে 3 এর একে 4, 4 এর একে কত, 5টি পরমাণু রয়েছে। 5টি মোট পরমাণু রয়েছে, একটি যৌগিক পদার্থ, এর নাম পটাশিয়াম নাইট্রেট। এর মধ্যে পটাশিয়াম নাইট্রেট, অক্সিজেন রয়েছে, এর মধ্যে পটাশিয়াম 1টি, নাইট্রোজেন 1টি, অক্সিজেন 3টি রয়েছে, মোট রয়েছে 5টি। অনেকগুলো কথা এসেছে। এছাড়া বলি পটাশিয়াম নাইট্রেট একটি যৌগ। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এটি একটি অম্ল, অম্ল মানে অ্যাসিড। এতে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন 3টি মৌলিক পদার্থ আছে। এখানে হাইড্রোজেনের 2টি, সালফারের 1টি, অক্সিজেনের 4টি, মোট 7টি ইলেকট্রন আছে। এটি সালফিউরিক অ্যাসিডের সংকেত। এটি একটি যৌগিক পদার্থ, এটি একটি অম্লীয় অ্যাসিড। এটি সাধারণত শিল্প কারখানায় বেশি ব্যবহার করা হয়। এই যে আমাদের স্বর্ণ গলানোর কাজে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, এরকম অনেক তাৎপর্য কিন্তু লেখা যায়, ঠিক আছে? এরপরে দেখো ম্যাগনেসিয়াম পরমাণুর গঠন বা সোডিয়াম পরমাণুর গঠন বা ক্লোরিনের গঠন, এরকম গঠনের জন্য তোমার কিন্তু 1 থেকে 20 পর্যন্ত শিখিয়েছি তোমাদেরকে ক্লাসে, সেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। কি? পারমাণবিক সংখ্যা, ওটাই কি প্রোটন সংখ্যা, ওটাই কি ইলেকট্রন সংখ্যা। তোমাকে জিজ্ঞেস করলো প্রোটন সংখ্যা কাকে বলে, কোন মৌলের পারমাণবিক সংখ্যাকে ওই মৌলের প্রোটন সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যা কাকে বলে, কোন মৌলের পারমাণবিক প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। শেষ। আসো ম্যাগনেসিয়াম, তোমাকে আমি ইলেকট্রন বিন্যাস শিখিয়েছি, ক্লাস 7 করে শিখিয়েছি, ক্লাস 8 করে শিখিয়েছি। চলো একটু আলোচনা করি। দেখো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে যে 12। আমরা জানি তার কে শেল, এল শেল, এম শেল, এরকম শেলের মাধ্যমে তার কতগুলো কক্ষপথে তারা বিন্যস্ত হয়ে থাকে। প্রথম কক্ষপথে 2n² হিসাবে, প্রথম যেহেতু n এর মান 1 বসাও, 1 × 1² = 1, 2 × 1 সমান এখানে কে শেলে কয়টি ইলেকট্রন থাকতে পারবে, 2টি। সর্বোচ্চ এল শেলে দ্বিতীয় শেল, n এর মান 2 বসাও, 2 × 4, 4 × 8 থাকতে পারবে সর্বোচ্চ কয়টি, 8টি। সর্বোচ্চ 8টি থাকতে পারে, দিয়েওছি 8টি, কারণ আমার তো 12 মিলাইতে হবে। আমি প্রথমটাতে 2টা দিয়েছি, তারপরটাতে 8টা দিয়েছি, মোট 10টা হলো। এখন তৃতীয় শেলে এই 2n² হিসেবে তৃতীয় যেহেতু n এর মান 3 বসাবে, 3 × 3 = 9, 9 × 2 কত, 18টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু আমার লাগবে আর শুধু 2টি, কারণ 8 আর 2 10টি হয়ে গেছে। তাহলে আমার লাগবে 2টি, তাই এখানে দিব 2, আমার n শেলের কোনো প্রয়োজন আর নেই। তাহলে ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস 282,
ইংলিশে লিখলে, আর বাংলা লিখলে 2 8 2। তাহলে তুমি যখন এই লিখবে ম্যাগনেসিয়াম প্রথম কক্ষপথে ইলেকট্রন রয়েছে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন রয়েছে 8টি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন রয়েছে 2টি। এভাবে ম্যাগনেসিয়াম তার সম্পূর্ণ গঠনটা তৈরি করেছে। আমি কিন্তু ইলেকট্রন বিন্যাস দেখিয়ে এসেছি কিভাবে 2n², কোনো কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। প্রথম কক্ষপথের মান 1 বসাবে, দ্বিতীয় কক্ষপথের মান 2 বসাবে, তৃতীয় কক্ষপথের মান 3 বসাবে। সর্বোচ্চ এতটুকু ধরতে পারে, কিন্তু কতটুকু নিবে সেটা যোগ করে তোমরা বের করে দেখবে। 8টা যেখানে নিতে পারে সেখানে 9টা নিতে পারবে না, সেখানে 1টা 2টা 3টা 4টা সব নিতে পারবে। এভাবে একটু বুঝিয়ে দিই, একটা ম্যাগনেসিয়াম সে নর্মাল পরমাণু, তার 12টি ইলেকট্রন আছে। 12টি জন ইলেকট্রন আছে, ইলেকট্রন বিন্যাস করলো হচ্ছে 282। তোমরা যারা নিষ্ক্রিয় হওয়ার জন্য সে শেষ কক্ষপথে 8টি নিতে চাই, তাহলে সর্বশেষ যে 2টি আছে সে কিন্তু 2টা ত্যাগ করলে কিন্তু সে নিষ্ক্রিয় হতে পারে। কার ইলেকট্রন অর্জন করবে? নিয়নেরটা, 28 10 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট। তাহলে সেই 2টি যদি ত্যাগ করে, যে ম্যাগনেসিয়াম বিক্রিয়াটা দেখা দিচ্ছি তোমাদেরকে একটু। ম্যাগনেসিয়াম সে 2টি ইলেকট্রন ত্যাগ করলে সেটা ডান দিকে প্লাস, এই 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, ফলে ম্যাগনেসিয়াম আয়ন সৃষ্টি হয়েছে। 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়ন, ক্যাটায়ন বলা হয় প্লাস আয়নকে। কখনো যদি ক্লোরিনের দিকে তাকাও, তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো দেখবে 287। তাহলে সে অষ্টক পূরণ করার জন্য কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? 1টি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ইলেকট্রন যখন গ্রহণের সিস্টেমটা দেখো, বাম দিকে 1টি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হয়, ক্লোরিন আয়নে পরিণত হয়। ঠিক আছে, এরকম একটা প্লাসের সাথে একটা মাইনাস গঠন করতে পারে, একটা প্লাসের সাথে একটা মাইনাস যোগ গঠন করতে পারে। এখানে 2টো প্লাস, তাহলে 2টো মাইনাস লাগবে, তাহলে 2টা ক্লোরিন দিব। তখন 2Cl মাইনাসের সাথে Mg একাই একটা যোগ গঠন করবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড করবে, MgCl2, MgCl2 গঠন করবে। এভাবে কিন্তু একটা যৌগ গঠন সম্ভব। সোডিয়ামের সাথে তো সরাসরি সম্ভব। সোডিয়াম সে 1টি ইলেকট্রন ত্যাগ করার সিস্টেমটাতে কি করবে? সে 1টি ইলেকট্রন ডান দিকে প্লাস দিয়ে, এই যে প্লাস দিলেই ত্যাগ, 1টি ইলেকট্রন ত্যাগ, একটা প্লাস। সে কিন্তু ক্লোরিনের সাথে সরাসরি একটা যৌগ গঠন করতে পারবে, সোডিয়াম ক্লোরাইড। পটাশিয়ামও করতে পারবে, পটাশিয়াম 2881। এইভাবে আমরা মোটামুটি এই ষষ্ঠ অধ্যায়টি, সেটা সপ্তম শ্রেণীর জন্য, সেটা অষ্টম শ্রেণীর জন্য সুন্দরভাবে আমি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি। আবারও তোমরা আরেকবার নিজেরা একটু ভালো করে বইটা পড়ে নাও, আরো কিছু প্রশ্ন পড়ো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেখানে কোনো ধরনের সমস্যা থাকে, আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে সেখানে উত্তর দিয়ে দিব। প্রয়োজনে ভয়েস দিয়ে আমি উত্তর দিব তোমাদেরকে সেখানে। ইউটিউব চ্যানেলের আমার যে ভিডিওটি যাবে সেখানে কমেন্ট সেকশনে তোমাদের ওই অধ্যায় ভিত্তিক সমস্যা আমাকে জানাও। পরবর্তী আরো কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের ক্লাসটা দ্রুত থাকুক। তোমাদের সামনে আমার কাছে ফাইনাল পরীক্ষা রয়েছে, ফাইনাল অর্ধবার্ষিক মডেল টেস্ট রয়েছে, সেখানে তোমরা পরীক্ষাটা ভালো করে দিয়ে দাও। ধন্যবাদ সবাইকে, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।